সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি পরম করুণাময়ের অশেষ কৃপায় তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো এবং সবাই খুব ভালোভাবে পড়াশোনা করছো। তো আজকে আমাদের যে ক্লাসটা দেখো, রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের আজকে তৃতীয় ক্লাস। শুরু থেকে আমরা যে ক্লাসগুলো করেছিলাম, প্রথম ক্লাসে ছিল মূল সংখ্যা, অ্যাভোগাড্র সংখ্যা, এটা দিয়ে তার কিছু গাণিতিক সমস্যা। দ্বিতীয় ক্ষেত্রে ছিল রাসায়নিক সমীকরণের সাহায্যে কোনো গ্যাসের আয়তন ক্যালকুলেশন, ছোট ছোট ক্যালকুলেশন ছিল। আজকে যে অঙ্কগুলো আমরা করছি তৃতীয় অধ্যায়ের যে তৃতীয় ক্লাসে, আজকের এই অঙ্কগুলা খুব বেশি ইম্পর্ট্যান্ট তোমার জন্য। এই অঙ্কগুলা করার জন্য, এই অঙ্কগুলা বোঝার জন্য দেখো লেকচার শিটে আমরা যাই, তাহলে তোমার একটু ইজি হবে। এখানে যে বিষয়টা নিয়ে আজকে আমাদের যে পড়াশোনা মূলত, সেখানে দেখো যে এই অংশে এখানে রাসায়নিক সমীকরণ থেকে উৎপাদ গ্যাসের আয়তন নির্ণয়, বিষয়টা হচ্ছে এটা। এই যে রাসায়নিক সমীকরণ থেকে উৎপাদ গ্যাসের আয়তন নির্ণয়, এটা হচ্ছে হেডলাইন। তো এই উৎপাদ গ্যাসের আয়তন নির্ণয় করার জন্য যে সকল বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, খেয়াল রাখতে হবে, সেগুলোর বিষয়টা কীরকম দেখো। এখানে নাম্বার 1, এই যে সংশ্লিষ্ট বিক্রিয়ার সমতাকৃত সমীকরণ, মানে তুমি যে কোনো একটা বিক্রিয়া নিচ্ছ, ডেফিনেটলি তার সমতাকৃত সমীকরণ, মানে সমীকরণটা যদি সমতা করা না হয় তাহলে কিন্তু এই অঙ্কের অ্যান্সার মিলবে না, এটা একটা বিষয়। বিক্রিয়কের ভর থেকে মোল সংখ্যা, যে বিক্রিয়কের ভর মানে যে বিক্রিয়াটা বাম পাশে থেকে যে ডান পাশে যেটা তৈরি হলো সেটার আণবিক ভর বের করতে হবে, মোল সংখ্যা গণনা করতে হবে। ম্যাথস করলে এটা আর একটু ইজি হবে। সমীকরণ মতে বিক্রিয়ক ও উৎপাদের মোল সংখ্যার সম্পর্ক, যখনই তুমি এই 1 নাম্বার এটা যে সমতা করবে তখনই কিন্তু ডেফিনেটলি তোমার মূল সংখ্যা দিয়েই ক্যালকুলেশনটা করতে হচ্ছে। তো সেই সম্পর্কটা আমরা আবার এনশিওর করব যে এই সম্পর্কটা ঠিক আছে কি না। এবার উৎপাদের মোল সংখ্যা থেকে ভর এবং আয়তন হিসাব করতে হবে, মানে আমাদের প্রশ্নে যেটা চাইবে, সাধারণত প্রশ্নে ভর চাইতে পারে অথবা আয়তন চাইতে পারে। তো উৎপাদ গ্যাসে বিক্রিয়ক থেকে প্রোডাক্টের ক্ষেত্রে, মানে রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট কতটুকু তৈরি হলো, কি পরিমাণে তৈরি হলো, এটা চিন্তা করে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। এরপর মোলার আয়তন বের করার যে সূত্রটা দেখো, এটা আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপারের প্রথম অধ্যায়ে আমরা পড়েছিলাম যে পিভি ইকুয়ালস টু, মনে করে দেখো, পিভি ইকুয়ালস টু এনআরটি। তাহলে পিভি ইকুয়ালস টু যদি এনআরটি হয় তাহলে ভি সমান সমান, এখান থেকে ভি এর মান ক্যালকুলেশন করে আমরা করেছি, দেখো ভি ইকুয়ালস টু এনআরটি ডিভাইডেড বাই পি। এখন আর এর মান, আর এর কিন্তু দুটো একক আমরা সাধারণত ইউজ করে থাকি, একটা এসআই একক আর একটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার একক। লিটার অ্যাটমসফিয়ার এককে এটার মান, এই দুটো একক কিন্তু সেম না, হ্যাঁ, তুমি জানো যে কোন সময় কোন এককটা ব্যবহার করতে হয়। আচ্ছা দেখো, এরপর এসটিপিতে গ্যাসের আয়তন যদি বের করি, এসটিপি মানে কি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেশার। ভালো করে দেখো, এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেশার। সেখানে বয়েল এবং চার্লসের যে সমন্বয় সূত্রটা ছিল, তুমি একটু ফ্ল্যাশব্যাকে মনে করে চেষ্টা করো যে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের প্রথম অধ্যায়ে তোমাদের ক্লাসে রামপ্রসাদ স্যার এই সূত্রটি পড়িয়েছিলেন, P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2। এটা দিয়ে আমরা যথেষ্ট অঙ্ক করেছি, তুমি তখন কলেজে নতুন ভর্তি হয়েছিলে, সেই জুলাই অগস্ট মাসের কথা। তাহলে এই সূত্রটা এখন আমাদের কাজে লাগবে, যার কারণে দেখো আমরা রামপ্রসাদ স্যারের প্রতি খুবই কৃতজ্ঞ যে স্যার ওই সময় ওটা পড়িয়েছিলেন বিধায় এখন এটা আমরা ক্যালকুলেশন করতে পারছি, এখন এটা আমরা বেসমেন্ট কাজে, বেসিক জিনিসটা কাজে লাগিয়ে এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করতে পারছি। এবং এখানে একটা কথা তোমাকে বলেছি, দেখো সেটা হচ্ছে এই P1 V1 এটাকে যদি তুমি প্রমাণ অবস্থা চিন্তা করো তাহলে শর্ত সাপেক্ষে এই কথাটা বলতে P2 V2 বাই T2 এটা একটা শর্ত সাপেক্ষে করা সম্ভব। মানে বোঝাতে চাচ্ছি যে P1 V1 বাই T1 এটাকে মনে করলাম এটা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট, এর সাথে কম্পেয়ার করে
P2 V2 বাই T2 এর সাথে কম্পেয়ার করে আমাদের V2 বের করতে হতে পারে, T2 বের করতে হতে পারে, P2 বের করতে হতে পারে, দুটোই ডিপেন্ড করছে। ঠিক আছে, তাহলে দুটোই হতে পারে। আচ্ছা, এখানে একটা ইনফরমেশন তোমাকে দিয়েছি, দেখো এই ইনফরমেশনটা তোমার জানার জন্য। সেটা কীরকম, যে এসটিপিতে এখানে একটা কথা, যে এসটিপি এর বেলায় মোলার আয়তন দেখো 22.4 লিটার পার মোল, মোল পার লিটার না কিন্তু, মাইন্ড ইট, লিটার পার মোল। এই কথাটার মানে কি, মানে হচ্ছে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। এটা কার ক্ষেত্রে, এসটিপি। আর 20 ডিগ্রি সেলসিয়াস যেটা, এটাকে বলা হয় এনটিপি। এনটিপি কথাটার মানে হচ্ছে নর্মাল টেম্পারেচার এবং প্রেশার। পৃথিবীর কোথাও 0 ডিগ্রি সেলসিয়াস, পৃথিবীর কোথাও 0 ডিগ্রির নিচে সেলসিয়াস, পৃথিবীর কোথাও 38, 40, 50 ডিগ্রি সেলসিয়াস, এই সবগুলো কোরিলেট করে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে চিন্তা করা হয়েছে, দুঃখিত, একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে চিন্তা করা হয়েছে এসটিপি, যেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বিবেচনা করা হয়। আরেকটা রয়েছে এনটিপি, আরেকটা রয়েছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এই 24.78 লিটার পার মোল। এগুলো কিন্তু অটোমেটিক্যালি বা এগুলো কিন্তু আগে আমরা শিখেছি, তো এই জন্য এগুলো নিয়ে এখন আমরা ডিসকাস করছি না। আমরা এবার সরাসরি অঙ্কে চলে যাই, যে কোনো একটা ম্যাথস এই ফরম্যাটে কোনো একটা অঙ্ক করতে গেলে আমাদের কিভাবে করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে এই অঙ্কটা আমরা সলভ করার চেষ্টা করি। এখানে একটা নমুনা প্রশ্ন দিয়েছে। তোমাকে এখানে একটু বলে রাখি যে তোমার বইতে দেখবা এক্সাম্পলে যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলোও তোমাকে কিছুটা বোঝানোর চেষ্টা করেছি, কিছু অনুশীলনীর অঙ্কও তোমাকে বোঝানোর চেষ্টা করেছি, দুটো কোরিলেট করে তোমাকে আজকের ক্লাসটা সাজানো। তো এই দুটো কোরিলেশন কেন, তোমার প্রশ্ন হচ্ছে যে স্যার উদাহরণের অঙ্ক আবার বোঝার কি আছে। না বাবা, উদাহরণের অঙ্ক যে তোমাকে তোমার তোমার কলেজে যেটা আমরা অ্যাপ্রুভ করেছি কলেজের জন্য, সেই বইগুলো তুমি দেখলেই তুমি বুঝতে পারবে যে ওই বইয়ের এক্সাম্পলগুলোর একটা বিশেষত্ব হচ্ছে এক্সাম্পলের অঙ্কই হুবহু অনুশীলনীতে দেওয়া, জাস্ট হয়তো ডাটা চেঞ্জ করে দেওয়া, রিয়েকশনটা চেঞ্জ করে দেওয়া। কিন্তু উদাহরণের অঙ্ক অনেক সময় তুমি বুঝতে পারো না, অনেক সময় বইতে দেখা যায় একটু সহজ করে বা একটু সংক্ষেপে করা থাকে, যেটা তোমার ধরতে কষ্ট হয় বা বুঝতে কষ্ট হয় বা অনুধাবন করতে কষ্ট হয়। সেই জন্য উদাহরণের কিছু অঙ্ক তোমাকে বোঝানোর চেষ্টা করেছি, কিছু অনুশীলনীর অঙ্কও তোমাকে বোঝানোর চেষ্টা করেছি, দুটোর সংমিশ্রণে তুমি যাতে ভালোভাবে বুঝতে পারো, এটাই। এখানে দেখো বলেছি এই যৌগটার নাম কি, সোডিয়াম অ্যাজাইড NaN3 গ্যাস বিয়োজিত হয়ে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে। 45 গ্রাম NaN3 এর বিয়োজনে 30 ডিগ্রি সেলসিয়াস এবং এত চাপে কতটুকু নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এই কথাটার মানে কি, এই কথাটার মানে হচ্ছে যে সোডিয়াম অ্যাজাইড আগে ভাঙে। এখানে তোমার সুবিধার জন্য দেখো আমি গাঠনিক সংকেত লিখে দিয়েছি। সোডিয়াম অ্যাজাইডের ক্ষেত্রে 3টা নাইট্রোজেন, এই নাইট্রোজেনের মধ্যে ট্রিপল বন্ড, এই নাইট্রোজেন ডাবল বন্ড, এই একটা হাত। এখানে একটা কথা, এই বন্ডটা আসলে কেন দেয়া হয়েছে, এই বন্ডটার ব্যাপারে, মানে সোডিয়াম প্লাস আর N-, অ্যাজাইড আয়ন যেটাকে বলা হয়, অ্যাজাইড আয়নের ক্ষেত্রে এই যে সোডিয়াম প্লাস আর N-, এটার মধ্যে আয়নিক বন্ধন তৈরি হয়, মাঝখানে একটা বন্ড দিয়ে একটু একটু এটা হচ্ছে প্রিন্টিং মিস্টেক, দুঃখ প্রকাশ করছি। তাহলে Na+ আর N3 এই মিলে এই যৌগটা তৈরি হয়েছে। এখানে একটা তীর চিহ্ন হবে, দেখো আমি ক্লিন করে দেই, তাহলে তীর চিহ্ন রয়েছে অলরেডি। তাহলে এই এখান থেকে এই NaN3কে ভাঙলে আমরা কি পাবো, সোডিয়াম প্লাস নাইট্রোজেন গ্যাস। দেখো তুমি প্রথমে আমরা বলেছিলাম যে বিক্রিয়াটাকে সমতা করতে হবে, তাহলে এই বিক্রিয়াটার সমতা হচ্ছে কি 2NaN3, এটা দিয়ে 2টা সোডিয়াম আর 3টা নাইট্রোজেন গ্যাস, তার মানে 2 মোল NaN3 থেকে আমরা কয় মোল নাইট্রোজেন গ্যাস পাচ্ছি, 3 মোল, এটার কথা বলা হয়েছে। এবার NaN3 এর মোলার ভর মানে হচ্ছে আণবিক ভর ক্যালকুলেশন করে দেখা হয়েছে কত, 65 গ্রাম পার মোল। ঠিক আছে, এখন তোমাকে বলা হয়েছে 45 গ্রামের বিয়োজনে এত কত উৎপন্ন হবে। এবার তোমার এখানে মোল সংখ্যা
এই কঠিনভাবে ওরা করেছে, এই যে প্রসেসটা ওরা করেছে, যে ওরা আগে মোল সংখ্যা বের করে নিয়েছে যে 45 গ্রামে কত মোল। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা আমাদের মতো করে চিন্তা করি, দেখো এখানে চিন্তা করি 65 গ্রাম 65 গ্রাম সোডিয়াম অ্যাজাইড ইকুয়ালস টু 1 মোল, এখানে দেওয়া আছে কত 45 গ্রাম, তাহলে 45 গ্রামে কত মোল হবে, এই যে 45 গ্রামে কত মোল হবে ক্যালকুলেশন করে দেখো, এই মানটা পেয়েছি 0.692 এত মোল। এত মোল কি পেলাম, সোডিয়াম অ্যাজাইড পেয়েছি। ঠিক আছে, এবার দ্বিতীয় ক্ষেত্রে আমি ক্লিন করে দিই, তোমার বুঝতে সুবিধা হবে। দেখো সমীকরণ মতে 2 মোল সোডিয়াম অ্যাজাইড থেকে 3 মোল নাইট্রোজেন গ্যাস তৈরি হয়। 3 মোল কথাটার মানে কি বলো, 3 মোল মানে হচ্ছে এই যে সরি এই রিঅ্যাকশন থেকে 2 মোল থেকে 3 মোল নাইট্রোজেন তৈরি হয়েছে, তাহলে এখানে আমরা কত মোল পেয়েছি, এই যে 2 মোল থেকে 3 মোল নাইট্রোজেন, তাহলে 0.692 মোল সোডিয়াম অ্যাজাইড থেকে আমরা এত মোল নাইট্রোজেন পাবো। ঠিক আছে, এবার তাহলে নাইট্রোজেন গ্যাসের মোল সংখ্যা কত পেলাম, 1.04 মোল নাইট্রোজেন গ্যাস। ঠিক আছে, এবার তোমাকে দেখো আমাদের বলেছে কতটুকু নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হবে, তাহলে এখানে 30 ডিগ্রি সেলসিয়াস কি টেম্পারেচার দেওয়া, এই 1.15 কি পি দেওয়া, তাহলে তোমার এন এর মান মোল সংখ্যা আমরা বের করেছি, তাহলে আমাদের সূত্রটা কি, যে এই যে দেখো এই সূত্রটা একটু আগে তোমাকে ডিসকাস করেছি, ভি ইকুয়ালস টু এনআরটি বাই পি। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে আমরা 273 যোগ করেছি 1.15 অ্যাটমসফিয়ার এবং এত মোলকে। আচ্ছা দেখো ক্লিন করে দেই পরবর্তী অংশে, তাহলে তোমার বুঝতে সহজ হবে। এখানে দেখো তাহলে ভি এর মান এই স্টাইলে করে আমরা মান পেয়েছি 22.5 লিটার। তাহলে ওই শর্ত সাপেক্ষে তার আয়তন কত হবে, 22.5 লিটার। তুমি চাইলে এই অঙ্কটাকে সমন্বয় সূত্র দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নাই। সেক্ষেত্রে P1, কারণ এই যে দেখো এখানে তাহলে এই ক্ষেত্রে তোমাকে এই মোল সংখ্যাটা বের করার দরকার হয় না, এই মোল সংখ্যাটা না বের করেই তুমি 45 গ্রাম থেকে কতটুকু পেয়েছো আয়তন, যেমন 65 গ্রাম এর মোলার আয়তন কত, 65 গ্রাম থেকে প্রাপ্ত এই নাইট্রোজেনের মোলার আয়তন কত, এই যে কি বলে 2 ইন্টু, দুঃখ প্রকাশ করছি, 2 ইন্টু 65 গ্রাম সোডিয়াম অ্যাজাইড থেকে প্রাপ্ত নাইট্রোজেন গ্যাসের আয়তন 3 ইন্টু কত বলো 22.4 লিটার। তাহলে এখানে কত গ্রাম, 45 গ্রাম। 45 গ্রাম থেকে যে মানটা আমরা পাবো ওইটাকে আমরা V1 চিন্তা করব। ঠিক আছে, এবার ওইটাকে যদি আমরা V1 চিন্তা করি, তাহলে এসটিপিতে P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2। তাহলে P1 হচ্ছে এসটিপিতে 1 অ্যাটমসফিয়ার, V1 তুমি ক্যালকুলেশন করে পেলে, T1 এর মান হচ্ছে 273 কেলভিন, P2 এর মান যেটা শর্ত দেওয়া আছে, T2 শর্ত দেওয়া আছে, এবার V2ও এখান থেকে আমরা ক্যালকুলেশন করতে পারি। দুইভাবে অঙ্কটা করা যেতে পারে, যে কোনো নিয়মে তুমি অঙ্ক করতেই পারো, কিন্তু প্রসেসটা ঠিক থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা এর পরবর্তী ম্যাথসে আমরা যাই। দেখো বলেছে যে প্রমাণ তাপমাত্রা ও চাপে 15 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রস্তুত করতে হবে। প্রকৃত লিখেছে, আমি দুঃখ প্রকাশ করছি, এটা স্লিপ অফ প্রিন্টিং মিস্টেক, দুঃখ প্রকাশ করছি। তাহলে গ্যাস প্রস্তুত করতে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করতে হবে, তাহলে আমাদের এখানে ক্লুটা দিয়েছে ক্যালসিয়াম কার্বনেট, তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে কি করতে হবে, উত্তপ্ত করতে হবে। তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে যে দেখো উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড পাই, তাহলে ক্লুতে আমরা পেয়ে গিয়েছি কি কার্বন ডাই অক্সাইড গ্যাস আমাদের তৈরি করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে কার্বন ডাই অক্সাইডে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত, এই ক্যালকুলেশন করে দেখো 100 গ্রাম, ক্যালসিয়াম অক্সাইডের কত 56 গ্রাম, কার্বন ডাই অক্সাইডের কত 44 গ্রাম। এই 44 গ্রাম সমান কি লেখা যায়, 1 মোল লেখা যায়, প্রমাণ তাপমাত্রা ও চাপে 22.4 লিটার লেখা যায়, দুটোই এখানে তুমি ইউজ করতে পারো, এখন যেটা আমাদের দরকার। তাহলে এখানে প্রদত্ত উদাহরণে দেখো ক্যালসিয়াম অক্সাইড আমাদের জন্য অপ্রয়োজনীয়, তাহলে এই অঙ্কটা সলভ করার সহজ পদ্ধতি একদম সিম্পল, সেটা কীরকম,
দেখো এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে প্রমাণ তাপমাত্রা ও চাপে মানে 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। তাহলে তোমাকে প্রশ্নে বলা হয়েছে 15 লিটার কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে কত গ্রাম থেকে? এই যে 66.96 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে পাওয়া যাবে। এই যে ম্যাথসটা, এই যে অঙ্কটা, এটা তো এক স্টেপের অঙ্ক, যে আণবিক ভর বের করে তুমি এক স্টেপে করলে। এই অঙ্কটা সাধারণত এমসিকিউ এর স্ট্যান্ডার্ড। এমসিকিউতে এই ধরনের ম্যাথস আসে। প্রথমে সোডিয়াম অ্যাজাইডের যে অঙ্কটা করেছি সেটা তোমার সিকিউ এর প্রশ্নে আসতে পারে, গয়ের প্রশ্নে এটা আসতে পারে। মানে এক একটা প্রশ্নের অ্যান্সার কত ধাপ মেনটেন করে করছো তার উপর এমসিকিউ বা সিকিউ ডিপেন্ড করে। ঠিক আছে, আচ্ছা আমরা পরবর্তী অঙ্কে যাই। দেখো পরবর্তী অঙ্কের ক্ষেত্রে বলেছে ক্যালসিয়াম কার্বনেট ম্যাগনেসিয়াম কার্বনেট এর 7.85 গ্রাম মিশ্রণ, এই দুটোর মিশ্রণকে অতিরিক্ত পরিমাণ HCl অ্যাসিডে দ্রবীভূত করে প্রমাণ অবস্থায় এত লিটার কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। আচ্ছা, মিশ্রণটিতে ক্যালসিয়াম কার্বনেট ও ম্যাগনেসিয়াম কার্বনেটের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, এই ম্যাথসটা সাধারণত খুব কম বইতে আমি দেখেছি। এই অঙ্কটার একটা বিশেষত্ব হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট আর ম্যাগনেসিয়াম কার্বনেট একসাথে দ্রবণ তৈরি করা, একসাথে মিশ্রণ, পাউডার। এই পাউডারটার মধ্যে তুমি যদি চিন্তা করো এই দুইটা রিয়েকশন করে তো কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। এই দুইটা রিয়েকশনের ক্যাটাগরিও সেম, যেমন ক্যালসিয়াম কার্বনেটের সাথেও 2 মোল HCl, ম্যাগনেসিয়াম কার্বনেটের সাথেও 2 মোল HCl, কিন্তু দুইটা রিয়েকশন তোমাকে আলাদা আলাদা লিখতে হবে। মানে ক্যালসিয়াম কার্বনেটের একটা অংশ কার্বন ডাই অক্সাইড হচ্ছে, ম্যাগনেসিয়াম কার্বনেটের একটা অংশ কার্বন ডাই অক্সাইড হচ্ছে। তো বললো স্যার দুইটা যোগ করে আমরা 2 মোল কার্বন ডাই অক্সাইড তৈরি করি, না, ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 100, ম্যাগনেসিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 84। তখন এই দুইটা আলাদা আলাদা ক্যালকুলেশন করতে হবে, একসাথে যোগ করে স্যার আণবিক ভর 184 না, এভাবে করতে পারবে না বাবা। এভাবে করলেই অঙ্কটার অ্যান্সার ভুল হবে, অঙ্কটার ক্যালকুলেশন ভুল হবে। 100 গ্রাম থেকে যা পাচ্ছি 184 গ্রাম থেকে তা পাবো না, আবার 84 গ্রাম থেকে যা পাচ্ছি 184 গ্রাম থেকে সেটা পাবো না। অতএব এই অঙ্কটার তোমার স্পেশাল ক্যাটাগরি বোঝানোর জন্যই কিন্তু এই অঙ্কটা এই উদাহরণে করে দেওয়া। তারপরেও তোমাকে এই যে দেখো 3.19 উদাহরণে করে দেওয়া, তারপরেও তোমাকে করিয়ে দিচ্ছি। কেন? এই অঙ্কটা বোঝার ক্ষেত্রে তোমার একটু দ্বিধা থাকতে পারে, সেই দ্বিধাটা যাতে না তোমাকে দানা বাঁধতে পারে সেই জন্য এটা সলভ করছি। এখানে দেখো যে ধরে নিয়েছি, মনে করি মিশ্রণটিতে 7.85 গ্রামের মধ্যে x গ্রাম ক্যালসিয়াম কার্বনেট রয়েছে। তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট কতটুকু থাকবে? ওই যে 7.85 মাইনাস x গ্রাম, একটা x ধরেছি আরেকটা কি হবে, ওই যে পরিমাণটা ছিল সেটা থেকে x মাইনাস করেছি। এবার এখানে দেখো যে ক্যালসিয়াম কার্বনেটের সাথে যদি দুইটা HCl যোগ করা হয়, তাহলে এখানে একটু দুঃখ প্রকাশ করছি, ক্যালসিয়াম ক্লোরাইডের উপরে মাইনাসটা হবে না, এটা প্রিন্টিং মিস্টেক, এটা ক্যালসিয়াম ক্লোরাইড, এটা নিরপেক্ষ যৌগ, প্লাস এটা বড় হাতে কার্বন ডাই অক্সাইড। তাহলে এটার আণবিক ভর, ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 100 গ্রাম, আর কার্বন ডাই অক্সাইড কত, 1 মোল মানে কত, STPতে 22.4 লিটার। এবার দেখো ওই মিশ্রণের মধ্যে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ছিল? x গ্রাম। ঠিক আছে, তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড পাই। তাহলে x গ্রাম থেকে কত পাবো? x গ্রাম থেকে আমরা এই মানটা পেলাম, 22.4 ইন্টু এক্স ডিভাইডেড বাই 100 লিটার কার্বন ডাই অক্সাইড পেলাম। এটা একটা ক্যাটাগরি, এটা ধরো 1 নম্বরে একটা ডাটা লিখে রাখলাম। এবার ম্যাগনেসিয়াম কার্বনেটে যাই। ম্যাগনেসিয়াম কার্বনেটের আণবিক ভর 84.3, সেক্ষেত্রে এখানেও দেখো 1 মোল মানে 22.4 লিটার কার্বন ডাই অক্সাইডটা বড় হাতের হবে, 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড STPতে তৈরি হলো। তাহলে আমরা কি লিখতে পারি? 84.3 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন হয় এত গ্রাম কার্বন ডাই অক্সাইড। তাহলে 7.85 মাইনাস এক্স, এই যেটা আমরা আগে ধরেছিলাম। তাহলে এখানে একটা ডাটা পেলাম, এটা ইকুয়েশন নাম্বার 1, এখানে আর একটা ডাটা পেলাম, দেখো এটা ইকুয়েশন নাম্বার 2।
এই যে এখানে যে ডাটাটা পেলাম এটা ইকুয়েশন নাম্বার 2। এবার আমাদের প্রধান কাজ হচ্ছে এই ইকুয়েশন প্রশ্ন মতে দেখো, তুমি প্রশ্নটা আবার একটু মানে ব্যাকওয়ার্ডে গিয়ে দেখো। প্রশ্নে বলেছে এই দুটো পরিমাণ কার্বন ডাই অক্সাইডের যোগফল 1.84 লিটার এর সমান। এটা প্রশ্নেই বলে দেওয়া, তাহলে শর্ত অনুযায়ী এই দুইটার যোগফল হবে কি 1.84 লিটার। এবার এখান থেকে এটাকে সিম্পলিফাই করে এক্সের মান আমরা বের করে লাস্ট অবধি আমরা এক্সের মান কত পেলাম 5.894 গ্রাম। বুঝে নাও তাহলে ক্যালসিয়াম কার্বনেট আমরা ধরেছিলাম এক্স, যেটার মান আমরা এখানে পেলাম 5.894। ঠিক আছে, আমরা পেলাম এই মানটা। তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেটের ভর কত হবে, এই যে 7.85 মাইনাস 5.894 এত গ্রাম। এই হচ্ছে অঙ্কটা মানে যদি তুমি ঠান্ডা মাথায় বুঝতে পারো তাহলে অঙ্কটা খুব ইজি। আর যদি বাবা বুঝতে কষ্ট হয়, বোঝার যদি কোনো সমস্যা থাকে, তুমি তো ভিডিওগুলো তুমি তো ভিডিওগুলো দেখে নিচ্ছ, তুমি তো ভিডিওগুলো ডাউনলোড করছো, তাহলে ভিডিওগুলো যদি ডাউনলোড করতে হয় তাহলে ডাউনলোড করে তুমি এটা আবার রিচেক করে দেখো, আবার টেনে দেখো যে কি প্রসেসে অঙ্কটা করেছি। কিন্তু মূল কথাটা হচ্ছে এগুলো বুঝে বুঝে অঙ্ক করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা হচ্ছে অ্যান্সার। আমরা পরবর্তী অঙ্কে যাই। এখানে দেখো বলেছে যে চুনা পাথরের একটা অঙ্ক এখানে আমরা করি। সেটি হচ্ছে চুনা পাথর 95% ক্যালসিয়াম কার্বনেট রয়েছে, মানে একটা নমুনা আমাদেরকে দেওয়া হয়েছে, সেখানে বলা যে এই নমুনার মধ্যে 95% ক্যালসিয়াম কার্বনেট রয়েছে। লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডে 160 গ্রাম হাইড্রোজেন 160 গ্রাম চুনা পাথর দ্রবীভূত দুঃখিত এটা হাইড্রোজেনটা প্রিন্টিং মিস্টেকে আসছে। লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডে 160 গ্রাম চুনা পাথর দ্রবীভূত করে আদর্শ উষ্ণতা ও চাপে কত মিলিলিটার কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে। এটা হচ্ছে ম্যাথস। এই অঙ্কটা প্রথম সেন্টেন্সটা দেখো, প্রথম সেন্টেন্সটা আমরা বলি যে 95% ক্যালসিয়াম কার্বনেট রয়েছে। এই কথাটার মানে কি? এই কথাটার মানে এখানে তোমাকে লিখেও দিয়েছি, দেখো যে এখানে 95% চুনা পাথর, অর্থাৎ বিশুদ্ধ 100 গ্রামের মধ্যে মানে 100 গ্রাম অবিশুদ্ধ 100 গ্রাম নমুনায় বিশুদ্ধ চুনা পাথর হচ্ছে 95 গ্রাম। তাহলে আমাদেরকে সরবরাহ করা হয়েছে, সাপ্লাই দেওয়া হয়েছে কতটুকু 160 গ্রাম। তাহলে দেখো 100 গ্রাম চুনা পাথরে বিশুদ্ধতার পরিমাণ 95, তাহলে 160তে বিশুদ্ধতার পরিমাণ কত 152 গ্রাম। তাহলে আমাদের সব ক্যালকুলেশন কিন্তু সব সময় কেমিস্ট্রিতে যত রিঅ্যাকশান তুমি করো না কেন সব সময় এটা বিশুদ্ধ অবস্থায় বিক্রিয়া করে। রিঅ্যাকশান তুমি যেটাই নাও সব সময় এটা কি অবস্থায় বিক্রিয়া করতে হবে, বিশুদ্ধ অবস্থায়। এবং বিশুদ্ধ অবস্থায় বিক্রিয়া করার ক্ষেত্রে একটাই কথা যে স্যার অনেক ময়লা আবর্জনা যুক্ত যদি রিঅ্যাকশানটা করি তাহলে এই ময়লাগুলো কোথায় যাবে, এই ময়লাগুলো তলানি হিসেবে নিচে পড়ে থাকে, কিন্তু রিঅ্যাকশানটা সবসময় বিশুদ্ধ পরমাণুর সাথেই ঘটে থাকে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের এখানে রিঅ্যাকশানটা কার সাথে কার, ক্যালসিয়াম কার্বনেটের সাথে HCl এর, তাহলে CaCO3 প্লাস 2HCl মিলে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস H2O প্লাস কার্বন ডাই অক্সাইড। তাহলে কার্বন ডাই অক্সাইড, আমাদের মাথা ব্যথা একে নিয়ে না, আমাদের মাথা ব্যথা পানিকে নিয়ে না, আমাদের মাথা ব্যথা কার্বন ডাই অক্সাইডকে নিয়ে, মানে ক্যালকুলেশন কিন্তু আমরা কার্বন ডাই অক্সাইডের সাথেই পড়াশোনা করব। এবং এই বিক্রিয়াগুলো কিন্তু STPতে তোমার মাথায় রাখতে হবে, এই বিক্রিয়াটা কিভাবে হচ্ছে, কিসে হচ্ছে, STPতে হচ্ছে। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 44 গ্রাম বা 22.4 লিটার। প্রমাণ অবস্থায় মানেই কিন্তু STP, কিছু বলা নাই, কোনো কিছু উল্লেখ করা নাই, এই কথাটার মানেই দ্যাটস উইল বি STP মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেশার। তাহলে দেখো 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে আদর্শ উষ্ণতা ও চাপে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় 22.4 লিটার। তাহলে আমরা কতটুকু পেয়েছি বলো, 152। তাহলে 152 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা কতটুকু পাবো, আদর্শ উষ্ণতা ও চাপে কত ml বলেছে, কিন্তু আমরা পেয়েছি কোথায়, পেয়েছি কোন এককে, লিটার এককে। তাহলে সিম্পল, তারপরে দেখো লিটারকে
মিলিলিটারে কনভার্ট করে 34,048 ml, মানে 34,048 মিলিলিটার কি পাবো? কার্বন ডাইঅক্সাইড পাবো। তাহলে এই যে দেখো 3 ধরনের অঙ্ক করা, সোডিয়াম অ্যাজাইডে 4 ধরনের অঙ্ক করিয়েছি। সোডিয়াম অ্যাজাইডের একটা অঙ্ক বুঝালাম, তারপর ঐকিক নিয়মের একটা কার্বন ডাইঅক্সাইডের অঙ্ক বুঝালাম, তারপরে একটু কঠিনে গেলাম যে দুটো মিশ্রণ একসাথে করা, সেই অঙ্কটা বুঝালাম, এখন পার্সেন্টেজ দিয়ে একটা অঙ্ক বুঝালাম। তাহলে তোমাকে অলরেডি 4টা ক্যাটাগরির অঙ্ক কিন্তু আমরা শিখলাম। এই 4টা ক্যাটাগরির অঙ্কই কিন্তু ঘুরে ফিরে এই যে এই টপিক্সের সাথে যে অনুশীলনীটা রয়েছে ওখানে কিন্তু ডেফিনেটলি এগুলো অঙ্কগুলো করে দেওয়া। সো তোমার করে দেওয়া মানে প্রশ্ন দেওয়া আছে, তুমি চেষ্টা করলে এই অঙ্কগুলো সলভ করতে পারো যদি তোমার সদিচ্ছা থাকে। আচ্ছা, আমরা পরবর্তী অঙ্কে যাই। দেখো, এখানে একটু বলে দিয়েছে, এখানে একটা কথা বলে দিয়েছে, সেটি হলো যে আদর্শ অনেক সময় গ্যাসের বেলায় প্রমাণ তাপমাত্রা ও চাপের পরিবর্তে অন্য তাপমাত্রা ও চাপ উল্লেখিত থাকে। অনেক সময় যে দেখো যে স্ট্যান্ডার্ড এসটিপিতে যে মানটা বের করতে বলেছে, এইটা ছাড়াও আরেকটা শর্ত দেয়া থাকলো, সেই ক্ষেত্রে প্রয়োজন অনুসারে আদর্শ গ্যাসের সমীকরণ বা বয়েল এবং চার্লসের সূত্র দ্বারা এই যে P1V1/T1 = P2V2/T2 এই সূত্রটা ব্যবহার করতে হয়। তাহলে ওই সূত্র ব্যবহার করা হয় এমন একটা অঙ্ক তাহলে আমরা সলভ করি, তাহলে তোমার আর একটু বোঝাটা ইজি হবে। ঠিক আছে, দেখো এরকম আরেকটা অঙ্ক, সেটি হলো এই যে 12.5 গ্রাম চুনা পাথর, 12.5 গ্রাম চুনা পাথর, এই যে সমাধানকৃত সমস্যা 3.21, 12.5 গ্রাম চুনা পাথর এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ার ফলে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 750 মিলিমিটার এইচজি চাপে এত লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া গেল। প্রশ্ন করা হয়েছে, এটা একটা মানে উদ্দীপক, একে প্রশ্ন করা হলো ওই চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ কত, আর দুইতে বলা হলো ক্যালসিয়াম কার্বনেটের বিশুদ্ধ হিসাব করে, দুঃখ প্রকাশ করছি, এটাও স্লিপ অফ কি বলো প্রিন্টিং মিস্টেক, এটা বা কম্পোজিং মিস্টেক, দুঃখ প্রকাশ করছি, ক্যালসিয়াম কার্বনেটের বিশুদ্ধতা হিসাব করতে বলেছে। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে প্রদত্ত শর্তটা কি দিয়েছে, যে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই যে দেখো 37 ডিগ্রিতে 310 কেলভিন, 750 মিলিমিটার এইচজিকে অ্যাটমসফিয়ারে নিবে, এই যে আমি লিখে দিয়েছি এটা অ্যাটমসফিয়ারে, মানে 750 ডিভাইডেড বাই 760, এটা করলে অ্যান্সার যেটা আসে ওটা অ্যাটমসফিয়ার এককে আসবে। ঠিক আছে, আচ্ছা ওটাতে নিবে, অবশ্যই নিবে, ওটাতে নেওয়া উচিত। আচ্ছা, প্রমাণ অবস্থায় দেখো P2 760 মিলিমিটার এইচজি, এটা অ্যাটমসফিয়ারে নিবে, কারণ তোমার বইতে এক্সাম্পলে মিলিমিটার এইচজি দেওয়া। তোমাকে এর আগেও শিখিয়েছি বাবা যে একই অঙ্কে 2 ধরনের একক ব্যবহার করতে পারবে না। দেখো, মিলিমিটার এইচজি একক হচ্ছে সিজিএস পদ্ধতি, আর অ্যাটমসফিয়ার হচ্ছে লিটার অ্যাটমসফিয়ারের একটা পদ্ধতি। তাহলে এই মান হয়তো P1-এর 750 মিলিমিটার এইচজি কাটাকাটি যাবে 760 এর সাথে, এ কথাটা ঠিক, কিন্তু কাটাকাটি গেলেও তোমার অঙ্ক করার মাঝে কিন্তু গ্রামাটিক্যাল একটা মিস্টেক থেকে যায়, সেই জন্য আমি লিখে দিয়েছি অ্যাটমসফিয়ারে নিবে, এটাও অ্যাটমসফিয়ারে নিবে। তাহলে V1 এটা 2.53 লিটার, T1 এটা হচ্ছে শর্ত দেওয়া। এখন তুমি বলবে স্যার P1V1/T1 = P2V2, তাহলে এইটাকে তোমার যে শর্তটা দেওয়া সেটা যদি চিন্তা করো তাহলে এটাকে এসটিপি চিন্তা করতে হবে, এটা এসটিপি চিন্তা করলাম। এই অঙ্কটা যেভাবে করেছি এখানে হচ্ছে শর্ত, আর দুঃখিত, এটা হচ্ছে শর্ত, এটা শর্ত দিয়েছি আর এটা এসটিপি দিয়েছি, কিন্তু কোনো একটা স্টুডেন্ট এটাকে যদি এসটিপি দেয় আর এটাকে যদি শর্ত দেয় কোনো অসুবিধা নেই, যে কোনো প্রসেসে অঙ্ক করলেই প্রসেসটা ঠিক থাকবে, অতএব তোমার টেনশনের বা ভয়ের কোনো কিছু নাই। দেখো আমি ক্লিন করে দেই, এখানে যে অংশটা বলেছি যে P1 এই শর্ত দিয়ে এখানে বুঝিয়েছি, প্রমাণ অবস্থায় P2 T2 এবং এটা V1 লিখেছে, দুঃখিত এটা V2 হবে, সরি। তাহলে V2 এর মান এখানে ক্যালকুলেশন করে দেখো আসছে 2.2 লিটার। 2.2 লিটার কি এসটিপিতে আসছে, ঠিক আছে। এই এসটিপিতে তুমি বলবে স্যার এসটিপিতে তো 22.4 লিটার আসার কথা,
কিন্তু বাবা এসটিপিতে 22.4 লিটার আসতো, কিন্তু এখানে তো শর্ত দিয়েছে যে 37°C তাপমাত্রার সাপেক্ষে এখানে যে লিটারটা দেওয়া সেই লিটারের ডাটা অনুযায়ী তোমার আদর্শ অবস্থায় আয়তন আসছে 2.2 লিটার। ঠিক আছে, এবার পরবর্তী এই অঙ্কটার পরবর্তী ধাপে দেখো যেটা আসছে সেটা কীরকম, যে ক্যালসিয়াম কার্বনেটের সাথে HCl এর বিক্রিয়া, এই যে 100 গ্রাম থেকে ক্যালসিয়াম কার্বনেট 44 গ্রাম বা 22.4 লিটার। তাহলে সমীকরণ অনুযায়ী 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 100 গ্রাম থেকে। তাহলে এই যে 1 লিটার, এটা আর করার দরকার নেই, এই পদ্ধতিটা এখন আর ইউজ করা হয় না। তুমি সরাসরি চলে যাবে 2.2 লিটার, যেটা আমরা পেয়েছি এইমাত্র V2 এর মান স্ট্যান্ডার্ড অবস্থায়, সেইটার ভ্যালু কত, এইটা পেতে গেলে আমরা কতটুকু থেকে পাবো, 9.82 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে পাবো। তাহলে 9.82 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে যদি পাই, সেটা হচ্ছে আমাদের গ একের অ্যান্সার, যে 9.82 এত গ্রাম। এবার গ দুইতে বলেছি বিশুদ্ধতার পরিমাণ হিসাব করো। তাহলে বিশুদ্ধতার পরিমাণ হিসাব করব কিভাবে, তোমাকে সাপ্লাই দেওয়া আছে 12.5 গ্রাম, কিন্তু আমরা বিশুদ্ধতা পেয়েছি কত, 9.82 গ্রাম। তাহলে পার্সেন্টেজ দিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলে 78.56%। বোঝাতে পেরেছি? তাহলে এই নিয়ে 5 ক্যাটাগরির অঙ্ক করলাম। এই অঙ্কগুলো তোমার MCQ স্ট্যান্ডার্ড না, এই অঙ্কগুলো CQ স্ট্যান্ডার্ড, এগুলো CQতে পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, আচ্ছা। এবং আজকের দেখো, আজকের শেষ অঙ্কটা এইটার সাথে আরেকটু অ্যাড করে শেষ অঙ্কটা করেছি। দেখো সেটা কীরকম, যে 250°C তাপমাত্রায় এবং 1 অ্যাটমসফিয়ার চাপে 10 গ্রাম অ্যামোনিয়াম নাইট্রেটকে বিস্ফোরিত করা হলে কত লিটার গ্যাস তৈরি হবে। এখানে দেখো অ্যামোনিয়াম নাইট্রেটকে যদি আমরা সমতাকৃত রিয়াকশানটা নেই, তাহলে 2টা N2 4টা পানি প্লাস 1 মোল অক্সিজেন, তাহলে প্রদত্ত বিক্রিয়ায় 3টি উৎপাদী গ্যাসীয় অবস্থায় থাকবে। এখন বলেছে, এখানে একটা প্রশ্ন বলেছে যে এখানে 10 গ্রাম অ্যামোনিয়াম নাইট্রেটকে কত লিটার গ্যাস উৎপন্ন হবে। এখন কত লিটার গ্যাস এখানে বলতে সম্পূর্ণ, এই যে দেখো এটার 2 মোল, এটার 4 মোল, এটার 1 মোল, তাহলে টোটাল মোল সংখ্যা কত। টোটাল মোল সংখ্যা কিন্তু এখানে ক্যালকুলেশন করে যদি আমরা 22.4 লিটার, 2 মোলের জন্য 2 × 22.4 লিটার, 4 × 22.4 লিটার, আর 1 মোলের জন্য 22.4 লিটার, তাহলে এই অ্যামোনিয়াম নাইট্রেট এর আণবিক ভর একে 2 দিয়ে গুণ করেছি, তখন কত হয়েছে, 160 গ্রাম। তাহলে এবার দেখো 160 গ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট এর বিয়োজনে মোট আয়তন কত, এই সবগুলোর যোগফল করে আমরা পেয়েছি কত, 156.8 লিটার। ঠিক আছে, এই মানটা কিন্তু আমরা কোন প্রসেসে পেয়েছি, দেখো এই মানটা পেয়েছি কিন্তু আমরা এসটিপি এর কনসেন্ট্রেশন, এসটিপি এর ক্যাটাগরি অনুযায়ী। এসটিপি এর ক্যাটাগরিতে যদি আমরা চিন্তা করি, তাহলে এসটিপিতে 156.8 লিটার গ্যাস মিশ্রণের আয়তন প্রদত্ত বিক্রিয়া পরিবেশ, যেমন 250°C, এখানে একটু চেক করে দেখি। দেখো এখানে অলরেডি প্রশ্নে বলেছে এই অবস্থায় যদি আমরা ক্যালকুলেশন চিন্তা করি। দেখো এখানে একটা কথা তোমাকে না বললেই নয়, যে মানটা পেয়েছি আমরা এসটিপিতে, দুঃখিত, এসটিপিতে আমরা যে মানটা পেয়েছি 150, এটা কিন্তু এসটিপির ডাটা। এবার শর্ত দেয়া হয়েছে 250°C, তারপরে হচ্ছে এবং 1 অ্যাটমসফিয়ার চাপে যদি ভি আয়তন হয়, তবে সমন্বয় সূত্র থেকে এই যে দেখো PV/T = P0 V0/T0, এটা কিছুটা P1 V1/T, T1 = P2 V2/T2। তাহলে তোমাকে এখানে দেখো, আমরা যদি এই কনসেপ্ট দিয়ে করতে চাই, তাহলে এখানে আমাদের ভি এর মান বের করতে হবে। তাহলে আমাদের P0 মানে স্ট্যান্ডার্ড এসটিপিতে মান কত, 1 অ্যাটমসফিয়ার, V0 কত, এই মাত্র ক্যালকুলেশনে যে 156.8 লিটার, আর T0 কত 0°C, সেটা কত 273 কেলভিন। সেখান থেকে আমরা এইখানটার যে ভিটা যদি ক্যালকুলেশন করি, তাহলে দেখো 300.39 লিটার আসছে। এবার এখনও অঙ্কটা পুরোপুরি শেষ হয়নি। দেখো অঙ্কটায় তো গ্রাম দেওয়া ছিল, 10 গ্রামের একটা কথা ছিল, তাই না? এবার তাহলে
ওই যে শর্তটা অ্যাপ্লাই করেছি, এখানে ভালো করে দেখো, যে শর্তটা অ্যাপ্লাই করেছি যে 523 কেলভিন মানে কি 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে 523 কেলভিন এবং 1 অ্যাটমসফিয়ার চাপে যেটা শর্ত দেওয়া 160 গ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট থেকে উৎপন্ন গ্যাসের পরিমাণ, এই যে ক্যালকুলেশন করে যেটা আমরা বের করলাম যে 300, এসটিপির সাহায্যেই ওই শর্ত আরোপ করে আমরা পেয়েছি 300.39 লিটার। তাহলে ওই শর্তে 10 গ্রাম থেকে আমরা কতটুকু পাবো? 10 গ্রাম থেকে ক্যালকুলেশন করে দেখো 18.7 লিটার আমরা পেয়েছি। তাহলে আজকে এই 6 ক্যাটাগরির অঙ্ক তোমাকে শেখানোর উদ্দেশ্য একটাই, যাতে তুমি ভালো করে এগুলো প্র্যাকটিস করতে পারো। আর এই অঙ্কগুলা, এই যে দেখো অলরেডি আমি লিখে দিয়েছি যে এই অঙ্কগুলো তোমার অবশ্যই পরীক্ষায় আসবে এবং উৎপাদ গ্যাসের আয়তন ভিত্তিক, মানে উৎপন্ন যে গ্যাসটা তৈরি হচ্ছে তার আয়তনের উপর ভিত্তি করেই এই অঙ্কগুলো আমরা শিখেছি। এবং এগুলো তোমার বইয়ের অনুশীলনীর অঙ্ক এবং তোমার দেখো 3.21 বলে দিয়েছি। এই যে 2 নাম্বার রিয়েকশন, এটা আমরা শিখেছি, তোমাকে এই যে ক্লু দিয়ে দিয়েছি। আর যেটায় তোমার রিয়েকশন বুঝতে অসুবিধা হবে সেই রিয়েকশনটাও লিখে দিয়েছি হিন্টস হিসেবে। আর KCl ছোটো হাতের এল হবে, এটা দুঃখিত, থেকে উৎপন্ন। এই যে এখানে রিয়েকশানও তোমার এটা উদাহরণের অঙ্কে দেখতে পারবে দেওয়া আছে। 5 নাম্বারে তোমার রিয়েকশানটা দিয়ে দিয়েছি। তাহলে এই প্রসেসগুলো অ্যাপ্লাই করে ঠান্ডা মাথায় বাসায় বসে তুমি অঙ্কগুলো প্র্যাকটিস করো। এখন আমার কথা হচ্ছে যে তোমার এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে কি হবে? এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে একটা সুবিধা হচ্ছে যে এই অঙ্কগুলো যত প্র্যাকটিস করবে, অ্যাটলিস্ট প্রতিদিন তোমার অঙ্ক করা উচিত। এটা আমি মানসিক, শারীরিক, তোমার মেন্টাল সেট আপ, ফিজিক্যাল সেট আপ সব কিছু চিন্তা ভাবনা করে প্রতিদিনই তোমার অঙ্ক করা উচিত। সেটা কেমিস্ট্রির অঙ্ক হতে পারে, সেটা তোমার অঙ্কের অঙ্ক হতে পারে, ফিজিক্সের অঙ্ক হতে পারে, কিন্তু কেমিস্ট্রির অঙ্ক না করলে কিন্তু এই অঙ্কগুলো প্র্যাকটিস না করলে ভুলে যাবে। তাহলে আজকে এ পর্যন্তই। আশা করি তুমি ক্লাস ভালো করে বুঝতে পেরেছো। তুমি আপ্রাণ চেষ্টা করো এই ক্লাসগুলো ভালো করে লেকচার খাতায় লিখে প্র্যাকটিস করতে। সুস্থ থাকো, ভালো থাকো এবং ঈশ্বরের ইচ্ছায় আশা করি নেক্সট ক্লাসে আবার দেখা হবে। তো শুভ বিদায়।